দেবীর মন্দির। এই মন্দিরে এখন পুজো হয় না, দেবীকে এই মন্দিরটাকে ধ্বংস হয়ে গেছিলো, পরে ওই মন্দিরটাকে নতুনভাবে করা হয়েছিল। আচ্ছা, আমরা কিন্নরে যাওয়া ঢোকার মুখে এটা হচ্ছে পৃথিবীর ছাদে আছে ভাই, পৃথিবীর ছাদ হচ্ছে এটা। সো যেই বিয়ে বাড়িতে ঢোকার কথা চিন্তা করছিলাম, শেষমেশ সেই বিয়ে বাড়িতে ঢোকার সুযোগ পেয়ে গেছি। গত পর্বে দেখেছিলেন সিমলা থেকে নারকান্ডা হয়ে আমরা সারাহান এসে পৌঁছেছিলাম এবং সেখানে আমরা পেয়ে গেছিলাম সারাহান ভীমাকালী মন্দিরের ঠিক পাশে একটি বিয়ে বাড়িতে। সেই বিয়ে বাড়িতে আমরা ঢুকে কিন্তু তাদের অভ্যর্থনা পেয়ে আমরা আপ্লুত হয়েছিলাম। সেই ভিডিও আমি আগেই তুলে ধরেছি, যদি দেখে না থাকেন लिंक দেখা রইল। ये हमारी डॉटर है। अच्छा, नमस्ते जी। न्यूजीलैंड में अच्छा 6 साल हो गए। अच्छा, তো এখানে এসে আপ্লুত হয়ে গেলাম। মানে একটি পাহাড়ি অঞ্চলে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। This is our culture. আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখুন, এরকম সম্মান আমরা কোথায় পাবো? এই সম্মান শুধুমাত্র পাহাড়েই পাওয়া যায়। মানে কত সিম্পল ধরনের সবাই, মানে পাহাড়ে এই সম্মান আমরা পেতে পারি। আচ্ছা, আমরা একটু ভিতরে যাচ্ছি, ভিতরে সঙ্গীত অনুষ্ঠান চলছে, সেখানে গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসি। সকালে যখন ঘুম ভাঙলো, গতকাল রাতের অভ্যর্থনার রেস কিন্তু তখনও কাটেনি। গুড মর্নিং ফ্রম সারাহান। আজকে 21শে সেপ্টেম্বর। আমরা আজকে আছি সারাহানের হোমস্টেতে ব্যালকনিতে এখন এই মুহূর্তে বসে আছি। আর ব্যালকনির থেকে সারাহানের দৃশ্যটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট সূর্য উঠছে আর এই ব্যালকনি থেকে সারাহানের সৌন্দর্যটা দেখুন। তুষারাবৃত পর্বত শৃঙ্গগুলো দেখা যাচ্ছে, তার উপর সূর্যের আলো পড়ছে, অভূতপূর্ব এক সৌন্দর্য তার মধ্যে ফুটে উঠেছে। এই হচ্ছে সারাহানের ছোট্ট একটি গ্রাম। তো এটা হচ্ছে আমাদের সারাহানের হোমস্টে রুম। আর এই দেখুন, এটা হচ্ছে জানালা। বিছানা থেকে আপনি শুয়ে শুয়ে কিন্তু এই পাহাড়ের সৌন্দর্য দেখতে পারবেন। অসাধারণ সৌন্দর্য এই হোমস্টে থেকে এই দেখা যাচ্ছে। এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনি থেকে এই তার সৌন্দর্য। আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। আর এই যে হচ্ছে আমাদের হাইল্যান্ডার হোমস্টে, ওদিক থেকে আমরা এসছি। আশেপাশে প্রচুর হোমস্টে আছে, একটা ভালো হোটেলও আছে। এই স্নো ভিউ বাস এখানে এসে দাঁড়ায়। এটা সারাহান বাস স্ট্যান্ড। এখানে কিছু টুকটাক দোকানপাটও আছে, আপনি খেতেও পারবেন, টুকটাক খাবারের দোকান। আর এই হচ্ছে মন্দির। কালকে এই হয়েছিল বিয়েবাড়ি। আমরা যাব হচ্ছে এদিকে। এখানে আছে ছোটো কিছু বাজেট হোটেল, এই হোটেল সাগরিকা। কালকেও দেখিয়েছিলাম আপনাদেরকে রাতের বেলা, আজকে দিনের বেলা। বাঙালি পরিচালন কমিটি দ্বারা পরিচালিত এই হোটেল সাগরিকা। সামনে আছে হচ্ছে সাহারান পুলিশ স্টেশন। তার ঠিক বাদিকে, এর বাদিকে সোজা গিয়ে বাদিকে রাস্তা নেমে গেছে মন্দিরের দিকে। আর ডান দিকে চলে গেছে, এই রাস্তা থেকে ডান দিকে চলে গেছে হচ্ছে HPGTCর হোটেল শ্রীখণ্ড, যেটা বুকিং কিন্তু শুধুমাত্র অনলাইনে হবে, hpgtc.nic.in। আমি ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আচ্ছা, এই যে এটা হচ্ছে হোটেল শ্রীখণ্ড, HPGTCর প্রপার্টি। এই তার সাইনবোর্ড, ফোন নম্বর দেওয়া আছে, যদিও ফোনে বুক হয় না। বুকিং প্রসিডিওর আমি ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখানে। আর এই তার পাশ দিয়ে রাস্তা নিচে নেমে গেছে মন্দিরের দিকে। এখানে দেখুন দোকান আছে, দোকানের মধ্যে ঠাকুরের পুজোর জন্য ডালাও আছে, চাইলে আপনি ডালা নিতে পারেন এখান থেকে। সো এখান থেকে আমরা কিছুটা ডালা নিয়ে নিলাম ঠাকুরের। তো ছোট্ট ডালা নিলাম, যে লাগেজ না হয়, লাগেজটা ডালাটা নিলাম 50 টাকা করে। এই দুটো ডালা নিলাম হচ্ছে 50 টাকা করে এক একটা। এবার আমরা মন্দিরের দিকে যাব। আপনারা চাইলে এই দিদির দোকান থেকে আপনারা ডালা নিতে পারেন। দিদির দোকানের ডিটেলস আমি দিয়ে দিলাম এখানে। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রি পয়েন্ট। সো আমরা চলে এসেছি মন্দিরের এন্ট্রি পয়েন্টে। এটা হচ্ছে মন্দিরের
মূল প্রবেশদ্বার। প্রত্যেকটি মন্দিরে যেমন প্রবেশদ্বার থাকে, এখানে এটা একটা মূল প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে আমরা প্রথমে ভেতরে ঢুকবো। আমরা প্রথমে এখানে একটা বিশেষত্ব আছে, মূল মন্দিরে যাওয়ার আগে কয়েকটি স্টেজ পেরিয়ে মূল মন্দিরে প্রবেশ করতে হয়। সো আমরা প্রথম দিকে আগে যাই, প্রথমে মন্দিরের প্রথম গেট দিয়ে ভিতরে ঢুকছি। দেখুন কি সুন্দর আর্কিটেকচার দরজাটা, এটা মোস্ট প্রবাবলি মনে হচ্ছে পিতলের তৈরি আর্কিটেকচারটা, এদিকেও তাই। আর এই দেখুন চারিদিকে সুন্দর কাঠের কারুকার্য করা, নিখুঁত। নিয়ে আমরা এটা গেলাম হচ্ছে প্রথম স্টেজ, প্রথম উঠান। প্রথম উঠানে আসার সঙ্গে সঙ্গে এই যে ডান দিকে এটা নৃসিংহ মন্দির, আর তার ঠিক পাশেই কিন্তু এখানে আছে হচ্ছে ব্রেকফাস্টের জায়গা। চাইলে আপনারা এখানে ব্রেকফাস্ট করতে পারবেন। আর এই যে উপরে রুমগুলো দেখা যাচ্ছে, এই রুমগুলোতে আপনি এখানে স্টেও করতে পারবেন। তো এখানের বুকিং হোটেলে এইখানকার যে হোমস্টেগুলো আছে বা এখানে যে থাকার ব্যবস্থা, গেস্ট হাউসগুলো আছে, তার বুকিং প্রসিডিউর আমি সব ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আচ্ছা, এটা নৃসিংহ মন্দির। আমরা ভিতরে ঢুকবো, তার আগে পাদুকাগুলো আমরা নির্দিষ্ট জায়গায় রেখে আসবো। আমরা নৃসিংহ মন্দিরের ভিতরে প্রবেশ করছি। নন্দী তার প্রভুর দিকে তাকিয়ে আছে, আর তার সঙ্গে এই মন্দিরের পাথরের কারুকার্যগুলো দেখুন, সুন্দর কারুকার্য করা। অরিজিনাল নৃসিংহ মন্দির হচ্ছে এটা। ওটা হচ্ছে শিব, ডান দিকে ছিল শিব মন্দির, তার শিব মন্দিরের পাশে হচ্ছে নৃসিংহদেবের মন্দির। এটা এখানে দেখুন কারুকার্যগুলো কিন্তু সুন্দর করে করা আছে। এটি হচ্ছে দ্বিতীয় প্রবেশদ্বার। প্রথম প্রবেশদ্বার ছিল এটা, প্রথম প্রবেশদ্বার দিয়ে ভিতরে ফার্স্ট উঠোনে এলাম। এটা ফার্স্ট উঠোন থেকে আমরা এবার এই উঠোন দিয়ে, এই প্রবেশদ্বার দিয়ে, দ্বিতীয় প্রবেশদ্বার দিয়ে আমরা যাব দ্বিতীয় উঠোনে। আর তার পাশে এখানে আছে হচ্ছে জুতো রাখার জায়গা, আপনার এখানে জুতো রেখে যাবেন। অনেকে এখানে এরকমভাবে রেখেছে, রাখবেন না। তো আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে যাব হচ্ছে দ্বিতীয় উঠোনের দিকে, দ্বিতীয় প্রবেশদ্বার ক্রস করে। আর আগেরটা দেখলাম যেমন পিতলের, আর এটা দেখুন প্রবেশদ্বারটা পুরো রূপোর কারুকার্য করা, সুন্দর নিখুঁত কারুকার্য। এই তৃতীয় দ্বারেও দেখুন সুন্দর রূপোর কারুকার্য করা গেট। দেখুন সুন্দর কাঠের কারুকার্য করা এই প্রবেশদ্বার। আমরা এই প্রবেশদ্বারের ভিতর দিয়ে এবার দ্বিতীয় উঠোনে প্রবেশ করলাম। এটি হচ্ছে তৃতীয় দ্বার। তারপরে আমরা তৃতীয় উঠোনে প্রবেশ করব। এখানে কিছু ঘর আছে। তৃতীয় দ্বার দিয়ে আমরা প্রবেশ করব মূল উদ্যানের দিকে। আমরা এবার এই তৃতীয় প্রবেশদ্বার দিয়ে আমরা ভিতরে ঢুকবো।
তৃতীয় দ্বার ক্রস করে এসেছি। তৃতীয় দ্বার ক্রস করে এটা তৃতীয় উঠোন। এরপরে এই যে মূল প্রবেশদ্বার, আর এই দুটো হচ্ছে মূল মন্দির। এই মন্দিরটির প্রথম মন্দির দেখা যাচ্ছে, এটি ছিল প্রথম মন্দির যেটি ভূমিকম্পের কারণে কোনো কারণে একসময় ধ্বংসাবশেষ পরিণত হয়েছিল। তারপরে দেবীকে এই মন্দির থেকে এই মন্দিরে স্থানান্তরিত করা হয় স্বাধীনতার পরে। আমরা মূল প্রবেশদ্বারে প্রবেশ করব। তার আগে এখানের বিশেষত্ব হচ্ছে এই যে দেখুন, এখানে লকার রুম আছে। আপনার যত ধরনের ইলেকট্রনিক গ্যাজেটস বা ব্যাগপত্র আছে আপনি এখানে জিনিসপত্রগুলো রেখে দিয়ে চাবি তালা দিয়ে আপনি নিজের চাবি নিজের দায়িত্বে রেখে আপনি যেতে পারবেন। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার আপনার জিনিসপত্র সযত্নে এখান থেকে কালেক্ট করে চাবি জমা দিয়ে আপনি বাড়ি যেতে পারবেন। এই তৃতীয় উঠোনের দেখুন চারপাশে কিন্তু প্রচুর মানে এখানকার যে আদি জিনিস, আদি মহারাজের যে বুসাহার সাম্রাজ্যের যে রাজা ছিলেন, সেই রাজার কুলদেবতা ছিলেন হচ্ছে এই ভীমাকালী মন্দির, ভীমাকালী। তো তাদের ঐতিহাসিক জিনিসপত্র কিন্তু এখানে দেওয়া আছে। তাদের ব্যবহৃত আসবাবপত্র বা জিনিসপত্রগুলো দেখুন, পুরনো প্রাচীন জিনিস দেখেই বোঝা যাচ্ছে অ্যান্টিক জিনিস। আর এই দেখুন কত বড় কড়াই, কলস, হাঁড়ি, এইগুলো কিন্তু আগের দিনে রাজবাড়িতে এইগুলোতেই রান্নাবান্না হতো। সেইগুলো এখন আর ইউজ হয় না, সেগুলো অ্যান্টিক হিসেবে এগুলোকে সংরক্ষিত করে রাখা হয়েছে। এটি হচ্ছে দেবীর মন্দির। এই মন্দিরে এখন পুজো হয় না দেবীকে। এই মন্দিরটাকে ধ্বংস হয়ে গেছিলো, পরে ওই মন্দিরটাকে নতুনভাবে করা হয়েছিল। স্বাধীনতার পরে দেবীকে ওই মন্দিরে স্থানান্তরিত করা হয় এবং দেবীকে সেখানেই এখন বর্তমানে পুজো করা হয়। এই হচ্ছে প্রাচীন মন্দির, ওটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এদিকে পুজো শুরু হয়ে গেছে, আমরা যাচ্ছি এবার পুজোর দিকে, মণ্ডপের দিকে। তো আমরা ভীমাকালী মন্দিরে টেম্পেলে পুজো দিয়ে এলাম। সুন্দরভাবে পুজো দিয়েছি, ভক্তি শ্রদ্ধার সঙ্গে পুজো দিয়েছি। আর এখানে বৈশিষ্ট্য হচ্ছে দেখুন, আমার মাথায় একটা টুপি পরানো আছে। তো মন্দিরে প্রবেশ করতে গেলে শুধু ছেলেদের এরকম টুপি একটা পরতে হয়, বা টুপির পরিবর্তে আপনি যদি রুমাল নিয়ে আসেন, রুমাল নিয়ে মাথায় ফেটটি বাঁধতে পারেন। ঠিক যেমন স্বর্ণ মন্দিরে যেমন করতে হয়, এখানেও সেই ব্যবস্থাই আছে। আর এর সঙ্গে আরেকটা জিনিস আপনাদের বলি, যে এই মন্দিরটি প্রায় 800 বছর পুরনো মন্দির। তো বুসাহার রাজবংশের কুলদেবতা ছিলেন হচ্ছে ভীমাকালী। তো তারাই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তারা মন্দিরে পূজা অর্চা করেছিলেন। আগে যেমন বলেছি যে দুটো মন্দির আছে, একটা প্রাচীন মন্দির, একটা নতুন মন্দির। প্রাচীন মন্দিরটি ধ্বংসাবশেষ হয়ে গেছিলো ভূমিকম্পের দরুন। তো তারপরে স্বাধীনতার পরে নতুন মন্দিরে তাকে স্থানান্তরিত করা হয়। এই ভীমাকালী মন্দিরটি হচ্ছে কথিত আছে যেটা 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ হচ্ছে এই। আর এইখানে দেবীর কান পড়েছিল। তো কথিত আছে যেহেতু দেবীর কান এখানে পড়েছিল, আপনার যদি কোনো মানত থাকে বা প্রার্থনা থাকে তো সরাসরি সেটি দেবীর কানে গিয়ে পৌঁছায়, এবং তার জন্যই এটি খুব জাগ্রত মন্দির একটি। তো আপনারা এখানে আসবেন, অবশ্যই এখানে এসে দেবীর প্রার্থনা করবেন, দেবীর আরাধনা করবেন, এবং যদি আপনাদের কোনো মনোকামনা থাকে তা সেখানে জানাবেন। অবশ্যই দেবীর কানে সেটা পৌঁছাবে এবং আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। তো আপনারা এখানে অবশ্যই আসবেন, আর সারহান আসলে ভীমাকালী দর্শন অবশ্যই করবেন। মূল মন্দিরের প্রবেশদ্বার থেকে প্রথম উঠোন থেকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে। তো এই যে সেই রাস্তা, তো এখান দিয়ে আপনি যদি যেতে চান ওই বুসাহার বংশের পুরনো রাজপ্রাসাদ আপনি দেখতে পারবেন। তো আমরা সেদিকেই যাচ্ছি, ওই বুসাহার বংশের রাজপ্রাসাদের দিকে। এই হচ্ছে সেই রাস্তা, সামনে গিয়ে দেখি কি আছে। আচ্ছা, আমরা এসে গেছি হচ্ছে সেই বুসাহার রাজবাড়ি। তো এই হচ্ছে সেই রাজবাড়ি, পুরনো রাজবাড়ি। আর এটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে সেই নাশপাতি গাছ। তো নাশপাতি এই সময় হওয়ার কথা কিন্তু দেখা যাচ্ছে না, ওই একটা দুই একটা দেখা যাচ্ছে। ওই ওটাও নাশপাতি গাছ, দেখুন ওটা দেখুন নাশপাতি কিন্তু প্রচুর হয়ে আছে। ওটা নাশপাতি গাছ, আর এটা হচ্ছে আপেল গাছ। দেখুন এখানে কিন্তু নাশপাতি হয়ে আছে, প্রচুর নাশপাতি হয়ে আছে, দেখতে পাচ্ছেন হয়তো উপরের দিকে। অনেকে এই ফলটাকে বাবুসা ফলও বলে। এ দেখুন নিচে নাশপাতি পড়ে আছে, গাছ থেকে তুললে কিন্তু ফাইন, নিচে পড়ে থাকলে নিতে পারেন। হাওয়াই চুটি পরে নেমেছি, যোগ আজকে না জানি না, পা পুরো ভিজে যাচ্ছে শিশিরে।
এটা হচ্ছে রাজপ্রাসাদের পিছন দিকটা। দেখুন সুন্দর লাগবে কিন্তু এখানে আসলে আপনাদের। হ্যাঁ দেখুন সুন্দর একটি জবা ফুলের ফ্যামিলির গাছ আছে বিভিন্ন কালারে। এটা সাদা, ভিতরের দিকটা লালচের দিকে, আর একটা আছে ভায়োলেট কালারের, আর গাঁদা ফুল তো আছেই। তো এখানে আছে হচ্ছে ভীমাকালী মন্দিরের ইতিহাসটা লেখা। তো আমি চেষ্টা করছি এটাকে ক্যাপচার করার। টেম্পেলের মেন গেট এটা, আর তার উপরেই আছে দেখুন টেম্পেল রেস্ট হাউস। তার ভিতরে পাশে যেটা ক্যান্টিন দেখিয়েছি ওখান থেকেই প্রবেশ করা যায়। তো ডিটেলস আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বুকিং প্রসিডিওর। আর এদিকে টয়লেট আছে, টয়লেট যেতে পারেন। আর এখানে আছে মার্কেট। মন্দিরের পাশেই আছে ছোট্ট গার্ডেন। তো আমি গার্ডেনের ভিতরে ঢুকেছি। দেখুন সুন্দর সুন্দর ফুলের সমাহার আছে। সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল দিন, আর পাহাড়ে রৌদ্রোজ্জ্বল দিন থাকলে কিন্তু পরিবেশ তার এবং সৌন্দর্য অভূতপূর্ব হয়ে থাকে। আমরা এখন আসছি এইচপিটিডিসির ট্যুরিজম প্রপার্টির অন্তর্গত শ্রীখণ্ডে। এটা এইচপিটিডিসির প্রপার্টি, খুব সুন্দর প্রপার্টিটা। পার্কিং লট আছে, আর তার সঙ্গে দেখুন এখানে বিকেলবেলা আড্ডা দেওয়ার জন্য সুন্দর লন আছে। সুন্দর করে গোল গোল টেবিল, তার সঙ্গে চেয়ার দিয়ে বসে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু চা জল খাবার খেতে পারবেন। আর এই হচ্ছে ওদের হোটেলগুলো, হোটেলের প্রপার্টিগুলো খুবই সুন্দর, একটু কস্টলি। বুকিং প্রসিডিওর এইচপিটিডিসির গভর্নমেন্ট ওয়েবসাইট দিকে, ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমরা ব্রেকফাস্টে আলু পরোটা, দেখুন পরোটা কত বড়, আলু পরোটা সঙ্গে ডাল আর দই, আর সঙ্গে আছে পেঁয়াজ। তো আমরা এই ব্রেকফাস্টে এটা আলু পরোটা দিয়ে আজকে সারছি। তো খেয়ে দিয়ে তাড়াতাড়ি আমরা এবার বেরোবো। আমরা এখন সারাহান থেকে রকছামের দিকে যাত্রা শুরু করলাম। প্রচুর দেরি হয়ে গেছে, এত দেরি হয়ে গেছে, তার মধ্যে গতকাল জানতে পারলাম যে রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম। আদৌ আজকে পৌঁছাতে পারবো কিনা সন্দেহ আছে। যাই হোক, আশায় মরে চাষা, সেই নিয়ে এগোচ্ছি আমরা। যাই হোক কতক্ষণ পৌঁছাতে পারি। তো সারাহানকে বিদায় জানিয়ে আমরা শুরু করলাম রকছামের উদ্দেশ্যে যাত্রা। তো আমরা এসছি এখন এই জিওরি মোড়। গতকাল এই জিওরি মোড়, এই যে সামনের মোড়টা দেখা যাচ্ছে, এই বাদিক দিয়ে আমরা এসছিলাম, আর আমরা যাব আজকে এখন এই দিকটাতে। তো এখান থেকে 17 কিলোমিটার, এখন যে ডান দিকে আমরা গেছিলাম সেখানে গেলে সারাহান, আর সেই 17 কিলোমিটার পথ আমরা নেমে এবার আমরা টুয়ার্ডস চললাম হচ্ছে কলপার দিকে সাংলার হয়ে। এই সারাহান থেকে সাংলা হয়ে কল্পা যাওয়ার পথেই পড়বে কিন্তু সেই বিখ্যাত ক্লিফ হ্যাঙ্গার বা রক গেট। চলুন আমরা সামনে সেটাই দেখব। এবার আমরা সিমলা ডিস্ট্রিক্ট ছিলাম এতক্ষণ, এবার সিমলা ডিস্ট্রিক্ট ছেড়ে আমরা কিন্নর জেলাতে আমরা প্রবেশ করব। কিন্নর তার এই তরুণ রাস্তার উপর দেখুন, আমরা এইবার এখন কিন্নর ডিস্ট্রিক্টে ঢুকে পড়লাম। আমরা নিগুলসারি থেকে আর 7 কিলোমিটার দূরে আছি। তো কালকে যে জায়গায় খবর পেয়েছিলাম যে নিগুলসারিতেই জ্যাম ছিল, তো দেখা যাক 7 কিলোমিটার পরে রাস্তার কন্ডিশন কীরকম হয়। আর আপনারা ডান দিকে পাথরের স্ট্রাকচারগুলো দেখুন। আচ্ছা, আমরা এই কিন্নরে যা ঢোকার মুখে, এটা হচ্ছে যে ক্লিফ হ্যাঙ্গার রক গেট। তো রক গেট আমরা ক্রস করছি। তো এখানে দাঁড়ানো যে ছবি তোলা যায়, কিন্তু এখন সেটা করতে পারছি না। তার কারণ হচ্ছে সামনের রাস্তা অনেক জ্যাম হতে পারে যখন তখন। তো আমরা সেই রিস্ক দিচ্ছি না। ওই দূরে তুষারাবৃত পর্বত শৃঙ্গ দেখা যাচ্ছে, কিন্নর কৈলাস রেঞ্জ। তো এই জায়গার রাস্তা পুরো নিচে নেমে গেছিলো, তো সেই রাস্তা জায়গাটা আমরা ক্রস করছি। এই দেখুন দেখুন পাথরের রাস্তার অবস্থা কিন্তু
খুব খারাপ। তার জালি দিয়ে মানে কোনোভাবেই হোক পাথরভাবে পাহাড়টাকে আটকানোর চেষ্টা, যাতে পাহাড় ভেঙে নিচে নেমে না আসে। যখন কাজ চলছে এখানে। বিহারও কিন্তু তৎপরতার সঙ্গে এই কাজগুলো করে চলেছে। এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখছি, আর তার সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি গেছে এখন আটকে। তার কারণ যে ভয়টা পেয়েছিলাম আগেও যেটা বলেছিলাম, দেখুন রাস্তায় লেগেছে লম্বা গাড়ির জ্যাম। এখন বাজে 12:41। কটার সময় এই জ্যাম থেকে মুক্ত পাবো জানি না। আর এই জ্যামের মধ্যেই আমি পেয়ে গেলাম এই সুন্দর জলরাশিকে। তো দেখুন ওদিকের গাড়ি ছেড়েছে, ওদিকের গাড়ি ছাড়ার পরে এবার হয়তো আবার এদিকের গাড়ি ছাড়বে। আমরা আছি এখন নেগুলসারিতে। দেখুন এখানে কত 7ই সেপ্টেম্বর প্রচণ্ড বড় ধরনের একটা ল্যান্ডস্লাইড হয়েছিল, রাস্তা পুরো ধসে গেছিলো। তো রাস্তা এখন বিহারও এবং হিমাচল প্রদেশ প্রশাসন মিলে কিন্তু রাস্তা ঠিকঠাক করার চেষ্টা করেছে। তো ঠিকঠাক করার ফলে এখন আপাতত ওয়ান ওয়ে চালু হয়েছে। তো 2 ঘন্টা করে রাস্তা ব্লক। তো ওদিক থেকে গাড়ি ক্লিয়ার হলে আবার এদিক থেকে গাড়ি আসবে, অপোজিট ডাইরেকশন থেকে গাড়ি আসবে। তো এই জায়গার এই হচ্ছে কন্ডিশন। তো লাহুল স্পিতি কিন্নর কৈলাস ভ্রমণ করতে আপনারা অবশ্যই আসুন। আশা করি আর কদিনের মধ্যে এই রাস্তাও ঠিক হয়ে যাবে। আপাতত ওয়ান ওয়ে চলছে, কয়েকদিনের মধ্যে মনে হচ্ছে 2 ওয়ে চালু হয়ে যাবে। সুতরাং চিন্তা করবেন না। আপনারা যারা ঘুরতে ভালোবাসেন আমার মতো, আর আমার মতো চ্যানেল যারা ঘুরতে ভালোবাসি দেখতেন, তারা অবশ্যই ঘুরতে থাকুন, আসতে থাকুন হিমাচল প্রদেশ বা যে কোনো জায়গায়। এখন আমরা সেই জায়গাটা ক্রস করব গাড়ি করে, আপনাদের ভিডিওর সামনে তুলে ধরার চেষ্টা করছি। এইখানটা না মায়ের ধসছে পাথর, এবার তখন ওই গাড়িগুলো আসছে, এসে পাথরগুলোকে আবার তুলে দিচ্ছে। দেখুন রাস্তাটার অবস্থা কি রকম, আর উপরে পাহাড় কিভাবে পাথরগুলো বড় বড় বোল্ডার ধসে পড়েছে। জয় মা তারান্ডা। তো আমরা তারান্ডা মায়ের মন্দির ক্রস করে চলে এলাম। এখন এখানে যেহেতু জ্যাম আছে রাস্তায় দাঁড় করাতে দেবে না, সামনের দিকে এগিয়ে যাই। এবার দেখুন পাথরের ছাদের তলা দিয়ে আমরা এবার যাচ্ছি। পৃথিবীর ছাদের তলা দিয়ে যাচ্ছি ভাই। ছোটবেলায় ভূগোলে পড়েছিলাম পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ, কিন্তু এই জায়গায় এসে আমার মনে হলো আমি এখনই যাচ্ছি সেই ছাদের তলা দিয়ে। যদিও আমি পামির মালভূমি যাইনি, ভবিষ্যতে যাওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয়। তো এই জায়গাকে দেখে কিন্তু আমার তাই মনে হলো যে আমরা পৃথিবীর ছাদের তলা দিয়েই যাচ্ছি। আমরা এখন সোজা যাবো হচ্ছে এই যেমন এটা হচ্ছে SGVN চতুর্থ জলশক্তি বিভাগ নিবেদন। আমরা এখন ক্রস করবো হচ্ছে করছাম ড্যাম ক্রস করে আমরা ডান দিকে চলে যাব হচ্ছে সাংলার উদ্দেশ্যে। আর করছাম ড্যামে এই বাঁদিকে যে রাস্তা চলে যাবে সোজা, সেটা হবে হচ্ছে সোজা পু হয়ে কলপার দিকে। আর এই করছাম ড্যামের সর্বোচ্চ 1500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা। এটা হচ্ছে করছামের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আমরা সাতলেজ নদীটি ক্রস করছি। তো সাতলেজ নদী ক্রস করে আমরা পাহাড়ের এক প্রান্ততে মানে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছি। এই কিন্নর ডিস্ট্রিক্টে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু প্রকৃতির তার রূপ আমূল বদলে ফেললো। আমরা এখন টাপড়ি প্রবেশ করছি। টাপড়ি একটি ছোট্ট গ্রাম এই কিন্নরের ডিস্ট্রিক্টের। এখানে বিভিন্ন ধরনের দোকানপাট আছে, আপনারা এখানে চাইলে লাঞ্চ সেরে নিতে পারবেন। আমরা এখন আছে টাপুরিতে, এখানে আমরা একটু হালকা লাঞ্চ সারলাম। তো তার পাশেই বয়ে চলেছে শতদ্র নদী। তো শতদ্র নদী দেখুন এইখানকার দৃশ্য। আর ওই দূরে দেখুন দেখা যাচ্ছে তুষারাবৃত পর্বত শৃঙ্গ। সামনে এসছে চেক পয়েন্ট, এখানে গাড়ির কিছু কাগজপত্র চেক হয়। দেখুন পাথরের স্ট্রাকচারগুলো দেখুন কীভাবে পাথরগুলো আছে। ঝুলন্ত ব্রিজ, একবার ওদিক থেকে ক্রস করে এলাম, আবার আমরা এদিক থেকে ওদিকে যাচ্ছি।
এখান থেকে সাংলা হচ্ছে 18 কিলোমিটার বোর্ডে দেখা যাচ্ছে, রেগংপিও 23, কল্পা 32। আর আমরা ডান দিকে ক্রস যাব, তো ডান দিকে গিয়ে আমরা সাংলা এবং ছিটকুল, সাংলা 19 আর ছিটকুল ধরলাম মোস্ট প্রবাবলি 41 কিলোমিটার। করছাম ড্যামের সামনে চলে এসেছি। করছাম ড্যাম আমরা ক্রস করব। করছাম ড্যামের হচ্ছে ডান দিক থেকে আসছে বাসপা নদী, আর ওই দিক থেকে বেরোচ্ছে হচ্ছে সতলুজ নদী, দুটোর মিলনস্থল এখানে, আর সেখানে এই ড্যাম হয়েছে। আর এবার আমরা যাচ্ছি হচ্ছে এদিকে ডান দিকে সাংলা এবং ছিটকুলের উদ্দেশ্যে এদিকে। আচ্ছা, আমরা করছাম ড্যামের আর এবং বাসপা ড্যামের এখানে 300 মেগাওয়াট আর করছাম ড্যামের 1045 মেগাওয়াট বিদ্যুৎ জলবিদ্যুৎ সম্পন্ন হয়। তো এইখানে হচ্ছে এটা হচ্ছে বাসপা নদী। এই বাসপা নদীর ধার ধরেই আমরা চলে যাব সাংলা হয়ে ছিটকুলের দিকে। আর এই হচ্ছে বাসপা 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন হাইডেল পাওয়ার প্রজেক্ট এর ভিতরে। আর এই দূরে ওটা হচ্ছে করছাম ড্যাম। ওই নদীর এদিক থেকে চলে গেছে হচ্ছে শতদ্র, আর এই নদীটা হচ্ছে বাসপা নদী। দেখুন, প্রত্যেকটা ভেড়ার কানে কিন্তু নাম্বারিং করা আছে, আর ভেড়ার পাল এসে কিন্তু রাস্তা আটকে দিয়েছে। সামনের বাসটিও আটকে গেছে, তার পিছন পিছন আমরাও। আমরা আবার বাদিকে যাচ্ছি, বাদিকে যাব হচ্ছে সাংলা, আরও আগে হচ্ছে রকছাম এবং তারও আগে ছিটকুল। আর ডান দিকে চলে গেল হচ্ছে বাসপা রিভার ড্যাম। শীতকালে কিন্তু এসব চত্বর পুরো বরফে ঢাকা থাকে, আর বাইরে কিন্তু হালকা হালকা ঠান্ডা হাওয়ার অনুভূতি আমরা উপলব্ধি করতে পারছি, যেহেতু জানলা খোলা আছে। জানলা সবসময় খুলে রাখাটাই সবচেয়ে শ্রেয়, কেন হাইট গেন হচ্ছে, তা আপনার সাথে সুবিধা হবে, যাতে শারীরিক কোনো সমস্যা হবে না। ওয়েলকাম টু দ্য টুকপা ভ্যালি। এখানে ডান দিকে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে। যদি যারা বাইক নিয়ে আসেন তাহলে এখানে পেট্রোল বা গাড়ি নিয়ে আসলে কিন্তু পেট্রোল লোড করে নিতে পারবেন। তো আমরা এসেছি এখন সাংলা মার্কেট। এটা হচ্ছে সাংলা মার্কেট। এখানে আপনার যা যা জিনিস দরকার সব কিছুই হাতের সামনে পেয়ে যাবেন। যদি আপনি সাংলায় থাকেন নো প্রবলেম, এখানে হাতের সামনে সব কিছু পেয়ে যাবেন, খাবারের দোকান, ওষুধের দোকান, এটিএম। হ্যাঁ, আর যদি আপনি রকছাম থাকেন বা ছিটকুলে থাকেন তাহলে কিন্তু ওখানে কিন্তু সেরকম কিছু পাবেন না। তো আপনি চাইলে এখান থেকে আপনার প্রয়োজনীয় জিনিস কিন্তু নিয়ে যেতে পারেন। এখানে সমস্ত ধরনের দোকান আছে, যা যা দরকার আপনার মানুষের, এটা সাধারণ সব ধরনের দোকানে এখানে পেয়ে যাবেন। তো আমরা এবার যাবো হচ্ছে এদিকে হচ্ছে সাংলা ছাড়িয়ে রকছামের দিকে আমরা এগিয়ে যাব। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সামনেই এসবিআই দেখা যাচ্ছে, এখানে এসবিআইয়ের এটিএম পেয়ে যাবেন। ওখান থেকে টাকার দরকার পড়লে ক্যাশ তুলে নিতে পারবেন। আমরা এখন যাচ্ছি কামরু মাতা মন্দিরে বা কামরু ফোর্ট, কামরু ভিলেজ। তার আশেপাশে দেখুন আপেল বাগানে প্রচুর পরিমাণে লাল আপেল, সবুজ আপেল হয়ে আছে, আর এখানকার আপেল কিন্তু বিশ্ববিখ্যাত। এটি হচ্ছে কামরু ভিলেজ, আর ওই দূরে ওটা হচ্ছে কামরু ফোর্ট। তো আমরা এখন এখানে এসছি, তো জানতে পারলাম অলরেডি 5:30 বাজে, 5টার সময় নাকি কামরু ফোর্ট বন্ধ হয়ে যায়। তো আমরা কালকে তো এখান থেকেই ফিরবো আবার সকালের দিকে, তখন আমরা চেষ্টা করব উপরে ওঠার জন্য। আমরা এখন রকছামের হোমস্টেতে এসেছি। তো রকছামের হোমস্টেতে দেখুন
ডিনারের ব্যবস্থা করা হয়েছে। এখানে পাত পেরে বসে ডিনারে আছে হচ্ছে রুটি, চিকেন, সবজি। এই হচ্ছে রাকসাম ভিলেজের কিছু বাড়িঘর। খুব বেশি লোকজনের এখানে বসবাস নেই। এটা হচ্ছে আমাদের হোমস্টে। আর হোমস্টের এই পিছনে দেখুন, ওই দূরে স্নো ক্যাপ পিক। এই সুন্দর তুষারাবৃত পর্বত শৃঙ্গের পাদদেশের ছোট্ট গ্রামে রাত কাটাতে কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমরাও এখানে একটি রাত কাটিয়েছি। আর এই তুষারাবৃত পর্বত শৃঙ্গের নিচে এই ছোট্ট গ্রামের একটি রাত আমরা কাটিয়ে পরের দিন আমরা চলে যাব হচ্ছে ছিটকুল, যা ভারতের অন্তিম ভিলেজ। সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে কল্পার উদ্দেশ্যে। তো আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই ফিরে আসছি আপনাদের সামনে। দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।